আজকে কি হয়েছে জানো, একটি ক্লাসে একটি স্যার বলেছে যে উমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং, আর ছেলেরা সেটাকে পড়ে নিয়েছে উমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং, আর মেয়েরা সেটাকে পড়ে নিয়েছে উমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং। তারপর আবার কি, তারপর দুজনের মধ্যে একবারে ঝামেলা লেগে গেল, মনে হলো যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তাই তোমাদের সাথে এমনটা যাতে না হয়, তাই আজকে আমি তোমাদের শেখাবো পাঞ্চুয়েশন। প্রথমে শেখাবো পাঞ্চুয়েশন কি, তারপরে শেখাবো পাঞ্চুয়েশন কিভাবে ব্যবহার করতে হয়, আর পাঞ্চুয়েশনকে কিভাবে তোমরা স্কুল লেভেল থেকে কম্পিটিটিভ এক্সামে কিভাবে ব্যবহার করবে। তো আজকের ক্লাসে আমরা এসব আলোচনা করব। সো ওয়েলকাম টু লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল। টুডে আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 4। তো চলো আজকের ডে 4-এর ক্লাস শুরু করি। তো সর্বপ্রথমে জানবো পাঞ্চুয়েশন কি। তো এটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একদম লজিক্যাল। ধরো তুমি কাউকে কোনো একটা কথা বলছো, তখন তোমার কথার ভাব শুনেই বোঝা যায় যে তুমি কি বলতে চাইছো। ফর এক্সাম্পল, তুমি কাউকে কোনো একটা প্রশ্ন করছো যে তোমার নাম কি, তখন তুমি তোমার নাম কি এমন করে বলো, বোঝাই যায় যে তুমি একটা প্রশ্ন করছো। অথবা তুমি কাউকে বলছো যে আজকে খুব মজা হয়েছে, তো এটা এমনভাবে বলো যেন তোমার বোঝাই যায় যে তোমার মধ্যে একটা খুশির প্রকাশ হচ্ছে। কিন্তু এগুলো কথা বলার সময় তো বোঝা যায়, কিন্তু ইংরেজি সেন্টেন্স লেখার সময় কি এগুলো বোঝা যাবে না। তাই কিছু চিহ্নর মাধ্যমে এগুলোকে বোঝানো হয়, আর এই চিহ্নগুলোকে বলা হয় পাঞ্চুয়েশন। তো একটি একটি করে আজকে পাঞ্চুয়েশনগুলোকে শিখব। সো আজকে প্রথম পাঞ্চুয়েশনটা দেখো কি, এখানে ফুল স্টপ, ফুল স্টপ, আর এটা কোয়েশ্চেন মার্ক, এটা এক্সক্লেমেশন মার্ক। সো এই তিনটেই হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, মানে বিরাম চিহ্ন, যেটাকে বাংলায় বলা হয় বিরাম চিহ্ন। তো এই ফুল স্টপটা কি, ফুল স্টপ বা পিরিয়ড, ফুল স্টপ বা পিরিয়ডটা হচ্ছে বাংলা কোনো একটা লাইন যখন আমরা শেষ করি তখন একটা দাড়ি দিয়ে লাইনটা শেষ করি না। ধরো আমার কিছু বলা হয়ে গেছে, তারপর আমি একটু একটা লাইন দিয়ে দিই, তখন কি ব্যবহার করে একটা দাড়ি বাংলাতে। আর ঠিক তেমনই পিরিয়ড বা ফুল স্টপ ব্যবহার করা হয় ইংরেজিতে, ঠিক তেমন একদম সেম। হ্যাঁ, তারপর একটা কি দেখো, কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক কখন ব্যবহার করা হয়, যখন কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন এটা ব্যবহার করতে হয়। যেমন এখানে দেখো, হি ইজ গোয়িং টু গোয়া, মানে জিজ্ঞাসা করা হচ্ছে হি ইজ গোয়িং টু গোয়া, কাউকে তুমি জিজ্ঞাসা করছো হি ইজ গোয়িং টু গোয়া, সে কি গোয়া যাচ্ছে। আর এখানে দেখো হি ইজ গোয়িং টু গোয়া, মানে নর্মালি বলছো হি ইজ গোয়িং টু গোয়া, তাই এখানে ফুল স্টপ, লাইনটা শেষ করেছো তাই ফুল স্টপ। আর এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছো কাউকে যে হি ইজ গোয়িং টু গোয়া, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করছো। আর এখানে আরেকবার দেখো, হি ইজ গোয়িং টু গোয়া, হি ইজ গোয়িং টু গোয়া, চমকে যাওয়ার মতন করে তুমি বলছো। তো দেখো লাইন কিন্তু তিনটেই এক, তিনটে সেন্টেন্সই এক, কিন্তু একটি চিহ্নর মাধ্যমে সম্পূর্ণ কাহিনী বদলে যাচ্ছে। এখানে মনে হচ্ছে যেন শুধু সিম্পল বলা হচ্ছে, আর এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা, আর এখানে চমকে যাওয়া। তো এই এক্সক্লেমেশন মার্কটা হচ্ছে এমনই একটা চিহ্ন, যখন তুমি কাউকে কিছু মানে এক্সপ্রেস করছো, তোমার ভাবনা মানে তোমার অনুভূতি এক্সপ্রেস করছো, তখন এটাকে ব্যবহার করতে হয়। যেমন এখানে চমকে গিয়েছিলাম, তারপরে তুমি যখন তুমি ওই আগের সেন্টেন্সে বললাম, তুমি কাউকে বলছো তো মজার মধ্যে দিয়ে বলছো তো এটা বলছো বলে একটা লাইনে তোমার মজার প্রকাশ হচ্ছে, তাই তখন এটা ব্যবহার করতে হয়। তো চলো একটি একটি করে আমরা সব পাঞ্চুয়েশন মার্কগুলো শিখে নিই। তো প্রথমে তো বলে দিলাম ফুল স্টপটা কি, ফুল স্টপটাকে আরও আলাদাভাবে ব্যবহার করা হয়। তো চলো পরের স্লাইডে সেগুলো আমরা জেনে নিই। তো প্রথমে যে পাঞ্চুয়েশন মার্কগুলো তোমাদেরকে দেখালাম, মানে ফুল স্টপ বা পিরিয়ড, কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেশন মার্ক, তো এই তিনটেকেই তোমাদেরকে ব্যবহার করতে হয় ইউজ টু এন্ড এ সেন্টেন্স, মানে কোনো একটা বাক্য যখন শেষ হয় তারপরে কিন্তু এই তিনটে চিহ্নকে ব্যবহার করবে, ঠিক আছে। তো প্রথমটা দেখো, ফুল স্টপ বা পিরিয়ড। ফুল স্টপ বা পিরিয়ডকে তো তোদেরকে বললাম যে কোনো একটা যখন বাক্য শেষ হবে তখন যে আমরা দাড়ি চিহ্ন দিয়ে ব্যবহার করি, ঠিক তেমনই এটাকে ব্যবহার করতে হয়। এছাড়াও আরেকটা ভাবে ব্যবহার করা হয়, যেমন ধরো ইউজ টু অ্যাব্রিভিয়েশন, মানে কোনো একটা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে এইচএস, মানে হায়ার সেকেন্ডারিকে এখানে শর্টকাট করে এইচএস করে দেওয়া হয়েছে একটা ফুল স্টপ বা পিরিয়ড মাঝখানে ব্যবহার করে। তারপরে এমএ, মাস্টার অফ আর্টস, বিএ, ব্যাচেলর অফ আর্টস, তো তিনটেকেই দেখো শর্টকাট করে এইভাবে ব্যবহার করা হয়েছে। আর তারপরে দেখো কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক তোমাদেরকে বলেছে যখন কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো একটা বাক্যের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন এটাকে ব্যবহার করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে
এক্সক্লেমেশন মার্ক। তো এক্সক্লেমেশন মার্কটা কী করে ব্যবহার করতে হয় এর পরের স্লাইডে জেনে নিচ্ছি। এই চিহ্নটা কি? এক্সক্লেমেশন মার্ক। এটাকে ব্যবহার কিভাবে করা হয়? ইউজ টু এক্সপ্রেস সাডেন ফিলিং, মানে হঠাৎ কোনো ঘটে যাওয়া অনুভূতিকে প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল যেমন সো সুইট, যখন কোনো কাউকে তুমি বলছো, মানে কোনো একটা বাচ্চা মেয়েকে দেখলে আর তাকে দেখে খুব সুন্দর লাগলো, তাকে বললে সো কিউট, তখন একটা ভালোবাসার অনুভূতি হলো, তখন তারপরে এই পাঞ্চুয়েশন মার্কটা বসবে। তারপর বললে গেট আউট অফ হিয়ার, বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট অফ হিয়ার, তখন এটা ব্যবহার করলে, মানে রাগী হয়ে কাউকে বললে যে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তখন এটা বললে ব্যবহার করলে। তারপরে ওয়াও ওয়াও ওয়াও, তখনও এটা ব্যবহার করলে এই এক্সক্লেমেশন মার্কটা। তাহলে বুঝতে পেরেছো যে এক্সক্লেমেশন মার্ক কখন ব্যবহার করা হয়? যখন কোনো হঠাৎ কোনো অনুভূতি প্রকাশ হয় তখন এটা ব্যবহার করতে হয়। তারপরে দেখো কি আছে, কমা। কমা কমা কী করে ব্যবহার করতে হয়? ইউজ টু গিভ এ শর্ট পজ, মানে ছোট্ট একটা বিরতি নেওয়ার জন্য কমা চিহ্নটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল রাহুল ডু ওয়ান থিং, রাহুল, তারপর একটু দাঁড়ালাম, রাহুল ডু ওয়ান থিং, মানে রাহুল তুমি একটা কাজ করো। তো এই রাহুল বলার পর এই একটু দাঁড়ালাম, তখন এটা ব্যবহার করলাম কমাটা। তারপরে আরেকটা দেখো, রাহুল কাম হিয়ার, রাহুল এখানে আসো। তো রাহুল বলার পর একটু যে দাঁড়ালাম, তখনই ব্যবহার করতে হয় এই কমা চিহ্নটাকে। তো বুঝতে পেরেছো হয়তো। তো চলো, এই চিহ্নটাকে দেখো কি বলা হয়, ডবল ইনভার্টেড কমা। আর ঠিক এমনই দেখতে এই চিহ্নটাকে বলা হয় সিঙ্গেল ইনভার্টেড কমা। এটাতে দুটো আছে তাই ডবল ইনভার্টেড কমা, এটা একটি হয়ে আছে তাই সিঙ্গেল ইনভার্টেড কমা। তো এই ডবল ইনভার্টেড কমাকে কি করে ব্যবহার করা হয়? ইউজ টু আইডেন্টিফাই এ পারসনস ওয়ার্ডস অর রাইটিং, মানে কোনো একটি ব্যক্তির কোনো একটি কথোপকথন বা কোনো একটি লেখাকে চিহ্নিত করার জন্য এটাকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল এখানে দেখো, রাহুল ইজ এ গুড প্লেয়ার, কোচ সে, মানে কোচ বলল রাহুল একজন ভালো প্লেয়ার, কোচ বলেছে, তাই কোচ কি বলেছে? রাহুল ইজ এ গুড প্লেয়ার, রাহুল একজন ভালো প্লেয়ার। এই রাহুল একজন ভালো প্লেয়ার, এখানে দেখো এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর তারপরটা দেখো, মা বলল তুই ভাত খেয়ে নে, এটা বাংলায় বুঝিয়ে দিয়েছি। মা বলল তুই ভাত খেয়ে নে, মা বলল তুই ভাত খেয়ে নে, তুই ভাত খেয়ে নে, এটাকে এখানে দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দেওয়া হয়েছে। মা বলেছে, তো কোনো একটি ব্যক্তির যখন কোনো কিছু উক্তি বলছে তখন, বা কোনো একটা কিছু লিখছে তখন এটাকে ব্যবহার করতে হয়। তারপরটা দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা। সিঙ্গেল ইনভার্টেড কমা একই ঠিক তেমনই ইউজ টু আইডেন্টিফাই এ পারসন ওয়ার্ডস না, এখানে কিন্তু এখানে হবে লেটার বা কোনো একটি নম্বর। ফর এক্সাম্পল আই ইজ মাই ফেভারেট লেটার, আই ইজ মাই ফেভারেট লেটার, কিন্তু এখানে আই মানে কিন্তু আমি না, এখানে একটা লেটারের কথা বলা হয়েছে। বা আই বা তোমার যেটা ইচ্ছা, তোমার যদি ভি ফেভারেট হয় বা এইচ ফেভারেট হয় তোমার ইচ্ছা মতো, তো আই ইজ মাই ফেভারেট লেটার, তো তখন এটা ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এটা রাখা হয়েছে, কারণ এটা একটা লেটার, ঠিক আছে। আর ঠিক তেমনই আর একটা দেখো, 5 ইজ মাই ফেভারেট নাম্বার, তো এখানেও দেখো 5টাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, কারণ এটা একটা নাম্বার, তাই এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় যে ওখানে যখন কোনো ওয়ার্ডস মানে শব্দ বা কোনো একটি লেখা যখন থাকবে তখন ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, আর যখন কোনো একটি লেটার বা কোনো একটি নম্বর থাকবে তখন সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিতে হবে। তো চলো এর পরের স্লাইডটা দেখি। পাঞ্চুয়েশন মার্কটা দেখো কি বলা হয়েছে, অ্যাপোস্ট্রফি। এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এটাকে 3 রকম করে ব্যবহার করা হয়। কি কি না, তো পজিশন, কন্ট্রাকশন এবং আদার কেস, মানে 3 রকম করে এটাকে ব্যবহার করা হয়। পজিশনে কি করে ব্যবহার করা হয়, যেমন রাহুলের পেন, রাহুলস পেন, রাহুলের পেন মানে কারোরটা কিছু অধিকার বোঝাচ্ছে, তখন পজিশন হিসেবে ব্যবহার করা হয়। রাহুল এর পেন মানে কারো কিছু বোঝাচ্ছে, রাহুল এর পেন। বা বয়েজ শার্ট মানে ছেলের জামা, ছেলের জামা কারো কিছু বোঝাচ্ছে, দেখো এখানেও কারো কিছু বলা বোঝাচ্ছে। এর পরেটা দেখো বয়েজ শার্ট মানে ছেলেদের জামা, এখানে কিন্তু দেখো বয়েজের পরে আর একটা এস হয়তো তুমি ভাবছো হতো, কিন্তু না, যখন এই যে অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করা হয় কিন্তু সেটা যদি প্লুরাল হয়
তাহলে কিন্তু কোনো সময় আর তারপরে এস বসে না। এখন তুমি সিঙ্গুলার আর প্লুরাল কি সেটা জানো না, তাই এটা বুঝবে না। পরবর্তী ক্লাসে আমি এটা বুঝিয়ে দেবো যে সিঙ্গুলার আর প্লুরাল কি করে হয়। তো এখন শুধু জেনে রাখো যে এখানে কোনো আর এক্সট্রা এস বসবে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের পজিশন, মানে কারো কোনো অধিকার বোঝালে তখন সেটা ব্যবহার করতে হয় এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা, তারপরে সেখানে এস দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো এরপরের এটা দেখো কন্ট্রাকশনে কি করে ব্যবহার করা হয়। কন্ট্রাকশনে সেই শর্টকাটের মতো, মানে দুটো শব্দকে একসাথে মিলিয়ে একটি ছোট্ট করে বোঝানো হয়, তখন সেটাকে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ হতো এখানটায়, এখানে হতো আই হ্যাভ, IHAVE, আই হ্যাভ, কিন্তু এখানে কন্ট্রাস্ট করে এখানে ছোট করে দেওয়া হয়েছে আই হ্যাভ ছোট করে দেওয়া হয়েছে, মানে দুটো শব্দকে একসঙ্গে ছোট করে কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে আই হ্যাভ। এখানেও দেখো অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করে তারপরে কন্ট্রাস্ট করে ছোট করে দেওয়া হয়েছে। তারপরে ইউ আর হতো এখানটায়, ইউ আর, কিন্তু এখানে দেখো এটাকে অ্যাপোস্ট্রফি চিহ্ন মাঝখানে দিয়ে উপরে দিয়ে তারপরে ইওর করে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে কন্ট্রাস্টের মাধ্যমে অ্যাপোস্ট্রফিকে ব্যবহার করা হয়। আর আলাদা কেসে কি করে ব্যবহার করা হয়, আদার কেসে যেমন দেখো ওয়ান্স, আর তারপরে ওয়ান্স, তারপরে এমস। তো এর মধ্যে উদাহরণটা দেখো তারপরে বুঝতে পারবে। তারপরে দিস, মানে এটার দিকে তাকাও না, আগে নিচের এক্সাম্পলটা দেখো তারপর বুঝতে পারবে। যেমন হাউ মেনি ওয়ান্স আর দেয়ার ইন, এর মধ্যে, মানে কতগুলো ওয়ান আছে এর মধ্যে, ঠিক আছে। তো এই প্রশ্নটা যখন জিজ্ঞাসা করা হচ্ছে না, তখন কিন্তু এই চিহ্নটা এইভাবে ব্যবহার করতে হয়, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করতে হয়। এমনভাবে যদি ব্যবহার করা হয় তাহলে সঠিকভাবে বোঝা যায় না, তখন গোলমাল লেগে যাবে যে ওয়ান্স বলা হচ্ছে না ওয়ান। তো এখানে একটা শুধু ওয়ানের কথা বলা হচ্ছে, তাই এখানে অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করা হচ্ছে, তাই এখানে এই চিহ্ন এটা হবে না, এই অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করা হয়। তো এখানে কটা আছে ওয়ান, 4টে ওয়ান আছে, তাই এখানটায় লিখে দেবো আমরা অ্যান্সার 4টে ওয়ান আছে। তো এখানটা 4টে ওয়ান আছে, তাই এখানে 4টে ওয়ান হয়ে গেল। হাউ মেনি দিজ ডিড ইউ স্পিক ইন ইউর লাস্ট প্যারাগ্রাফ, তুমি তোমার লাস্ট প্যারাগ্রাফে কতগুলো দিজ পড়েছো। তো এই প্রশ্নতে এটা করা হচ্ছে, কিন্তু এখানে এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এটা ঠিক, কারণ এখানে বলা হচ্ছে দিস না, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ ভুল। তো এখানে তুমি যদি লাস্ট প্যারাগ্রাফে 4টে বা 20টি বা 10টি যে হিসাবে তুমি পড়েছো সেই হিসাবে এখানটায় অ্যান্সার হবে। যদি তুমি 4টে পড়ো তাহলে 4টে অ্যান্সার, বা তুমি যদি 20টা দিস পড়ো তাহলে 20টা অ্যান্সার সেই হিসাবে হবে, ঠিক আছে। তো এর পরের নিয়মটাই কিভাবে হয় যে হাউ মেনি এমস আর দেয়ার ইন টুমোরো শব্দে কতগুলি এম আছে। তো এই প্রশ্নটা জিজ্ঞাসা করার সময় যদি বলা হয় MS, দেখো এটা মনে হচ্ছে যেন এমএস, তো এটা ভুল। MS প্রশ্ন জিজ্ঞাসা করার সময় ভুল হয়ে যাবে। তো এইটা সঠিক, কারণ এমস, কতগুলো এম আছে টুমোরো শব্দতে। তো এইভাবে এই প্রশ্নটা করা হয়। তো এখানে কটা আছে দেখো, এম একটি আছে, তো এখানে অ্যান্সার হয়ে গেছে 1, ঠিক আছে। এখানে একটি অ্যান্সার হয়ে গেছে। তো চলো পরের পাঞ্চুয়েশন আরও মার্কগুলো দেখে নিই। এটা দেখো, এটাকে বলা হয় ড্যাশ আর এটাকে বলা হয় হাইফান। ড্যাশ আর হাইফান অনেকটা সিমিলারই, কিন্তু ড্যাশ একটু বড় আকারের হয় আর হাইফান একটু ছোট হয়, ঠিক আছে। আর ড্যাশ যখন ব্যবহার করতে হয় তখন বোথ সাইড অফ স্পেস, মানে দুই দিকে একটু গ্যাপ রাখতে হয়, এদিকে একটু গ্যাপ এদিকে একটু গ্যাপ, দুই দিকে একটু গ্যাপ রেখে ড্যাশটা হয়। আর হাইফানে কোনো রকম ফাঁকা থাকবে না, নো স্পেস অ্যাট অল, কোনো রকম ফাঁকা থাকবে না। তো ড্যাশ কি করে ব্যবহার করতে হয় দেখো, ড্যাশকে ব্যবহার করতে হয় দুই নিয়মে, ব্যবহার করতে হয়। এক নিয়মে কি, রেঞ্জ অফ নাম্বারস, ডেটস অর টাইম, মানে কোনো নম্বর বা ডেট বা সময়ের বোঝাতে এটা ব্যবহার করা হয়, মানে রেঞ্জ বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দেখো 2000 থেকে 2004 সাল, মাঝখানে এখানে ড্যাশ ব্যবহার হয়েছে। তো এইভাবে তো আমরা অনেক সময় দেখো ব্যবহার করি, তো এইভাবে যখন ব্যবহার করবো তখন আমরা কিন্তু ড্যাশ ব্যবহার করি, ঠিক আছে। তো এই দুই পাশে কিন্তু একটু গ্যাপ হবে, এখানে একটু গ্যাপ এখানে একটু গ্যাপ,
তারপরে 25th থেকে 27th অফ মে, মানে 25 তারিখ থেকে 17 তারিখের মে। তো এখানেও দেখো এটা ব্যবহার করা হয়েছে। তারপরে 10টা AM থেকে 10টা PM, তো এখানেও এটা ব্যবহার হয়েছে। এই ড্যাশটা দুই দিকেই স্পেস আলা এই ড্যাশ এখানেও ব্যবহার হয়েছে। তো এই ছিল আমাদের প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, অ্যাব্রপ্ট চেঞ্জ অফ থট, মানে কোনো একটা থটকে যখন চেঞ্জ করছো তখন এটা ব্যবহার করা হয়। যেমন হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু। বাট হোয়াই অ্যাম আই টেলিং ইউ দিস, কিন্তু আমি তোমাকে এই কথা বলছি কেন, মানে হঠাৎ করে তুমি বলছো হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু, তারপর তুমি দাঁড়ালে, কিন্তু তোমাকে এই কথা আমি বলছি কেন, এই যে এই দাঁড়ানোর আগে এইখানে ব্যবহার করা হলো ড্যাশ। ঠিক আছে, তো চলো এর পরের স্লাইডে আমরা হাইফেনটাকে বুঝে নিই। হাইফেন কি করে ব্যবহার করতে হয় দেখো, হাইফেন কি করে ব্যবহার করতে হয় দেখো, জয়েন টু অর মোর ওয়ার্ডস, মানে দুটো বা তার বেশি শব্দ একসঙ্গে যুক্ত করতে ব্যবহার করা হয় হাইফেন। ফর এক্সাম্পল সিস্টার ইন ল, সিস্টার ইন ল, এই তিনটে শব্দকে একসঙ্গে যুক্ত করতে ব্যবহার করা হয়েছে হাইফেন। কিন্তু এই দুই পাশে কোনো রকম দেখো গ্যাপ নেই, এখানেও কোনো গ্যাপ নেই, এখানেও কোনো গ্যাপ নেই, এই দুটোতেই কোনো গ্যাপ নেই, এই দুটোতেই কোনো গ্যাপ নেই, তাই এখানে এটা হাইফেন। আর এটা একটু ছোট দেখো, ওই ইসের থেকে অনেকটা ছোট। তারপরে দ্বিতীয়টা দেখো সেলফ মেড পারসন, এখানেও দেখো এই তিনটে শব্দকে যুক্ত করতে ব্যবহার করা হচ্ছে হাইফেন। তারপরে তৃতীয় না পার্ট টাইম, পার্ট টাইমেও দেখো দুটো শব্দকে একসঙ্গে যুক্ত করতে ব্যবহার করা হচ্ছে। তো এই ছিল আমাদের হাইফেন। এর পরেরটা দেখো কি আছে, সেমিকোলন। সেমিকোলনের চিহ্নটা দেখো কেমন, উপরে ডট, তারপরে নিচে একটা চিহ্ন, মানে কমা দিয়ে সেমিকোলন। তো সেমিকোলন কি কি সেটা বুঝো একটা এক্সাম্পল দেখে। যেমন আই কল্ড হিম অন 25th মানডে, 28th থার্সডে, 30th স্যাটারডে অ্যান্ড সো ওয়ান। তো এখানে দেখে মনে হচ্ছে দেখো যেন 6টা সেন্টেন্স আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা সেন্টেন্স আছে তাই মনে হচ্ছে। কিন্তু এখানে যদি আমি সেমিকোলনটা ব্যবহার করে দিই তবেই বোঝা যাবে যে এখানে 6টা নয় 3টি সেন্টেন্স আছে, এখানে 3টি সেন্টেন্স আছে, এখানে 3টি সেন্টেন্স আছে। তো এর মানে কি দাঁড়ানো দেখো, আই কল্ড হিম অন 25th মানডে, আমি তাকে কল করেছিলাম 25 তারিখে সোমবার, 28 তারিখের বৃহস্পতিবার এবং 30 তারিখের শনিবার। তো এইটা এতক্ষণে দাঁড়ালো, কিন্তু আগে মনে হচ্ছিল যেন যে 6টা সেন্টেন্স, এটাকে 6টা সেন্টেন্স নয় 3টে সেন্টেন্স। তো এইভাবে সেমিকোলন ব্যবহার করতে হয়। এর পরের পাঞ্চুয়েশন মার্কগুলো দেখো তোমাদের খুব চেনা লাগবে, এই যে এই চিহ্নটা এই চিহ্নটা এই চিহ্নটা, এই 3টে চিহ্নই আমরা ম্যাথামেটিক্স বা অঙ্কতে ব্যবহার করতে দেখেছি, অথবা কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামের কাজে এগুলো ব্যবহার হয়। তো এই রাউন্ড ব্র্যাকেট বা প্যারেনথেসিস এটাকে কিভাবে ব্যবহার করা হয় দেখো, এটা যখন ব্যবহার করা হয় হি স্কোর্ড লোয়ার 70% দেন দি কাট অফ 90%, মানে 90%-এর মধ্যে সে 70% পেয়েছে। তো এখানে দেখো এক্সট্রা করে বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। হয়তো ব্র্যাকেট না দিলেও তো হয়ে যেত, হতো কি হতো না তুমি বলো, 70 শুধু 70% না 90% লিখে দিলে হয়ে যেত, কিন্তু সেটাও সঠিক হতো। কিন্তু এক্সট্রা করে যাতে এটাকে মার্ক করা হয় তার জন্যই ব্র্যাকেট দিয়ে করে ঘিরে রাখা হয়েছে যাতে ভালোভাবে বোঝা যায়। তো এইভাবে আমাদের রাউন্ড ব্র্যাকেট ব্যবহার হয় যখন কোনো এক্সট্রা কোনো কিছু ভালোভাবে একদম হাইলাইট করে দেখানোর চেষ্টা করি আমরা। যেমন এখানে 90% আর 70%টাকে ভালো করে হাইলাইট করে রেখে দিয়েছি। তারপরের পাঞ্চুয়েশন মার্কটা কি দেখো, এলিপসিস। এখানে দেখো এই 4টে ডট বা 3টে ডট তুমি যা ইচ্ছা তোমার হিসেবে তুমি বসাতে পারো, ঠিক আছে। তো এটা কিভাবে ব্যবহার করা দেখো, সে 1 2 3 4 তারপর ডট 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 দিয়ে দিলে, মানে এলিপসিস দিয়ে দিলে, তারপরে আপ টু 100 লিখে দিলে, মানে আর কোনো তোমার লেখার প্রয়োজন নেই। তখন এই 1 2 3 4 লিখলে আর তোমার মনে হচ্ছে আর কিছু প্রয়োজন নেই, সেই পরপর একই আসবে, তখন কিন্তু তুমি এইগুলো ব্যবহার করলে।
যখন কোনো সময় কোনো কিছু বলো না তারপর ইত্যাদি বলে দাও, ঠিক তেমনই এই ইত্যাদির সময় এটা ব্যবহার করবে, যে এই ডট 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 ডট। তো আজকে ছিল আমাদের ডে 4, তো আজকে আমাদের ডে 4 পুরো কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসের ভিডিও, মানে ডে 5-এর ক্লাসে। তো ততক্ষণ যারা এখনও ডে 3-র ক্লাস দেখোনি, মানে স্পোকেন ইংলিশের ডে 3-র ক্লাস দেখোনি, তারা বাম দিককার ভিডিওতে ক্লিক করো। আর যারা ডে 3 এবং 4 দুটোই দেখা হয়ে গেছে, তারা ডে 5-এর ক্লাস দেখার জন্য ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে তোমরা খুব সহজেই 90 দিনে বেঙ্গলি টু ইংলিশ শিখতে পারবে।